আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে কিছুটা মূল্য সংশোধনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একই অবস্থান ছিল এবং টার্নওভারও যদিও কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। চলুন আমরা একটু সূচকের অবস্থানটা জেনে নিই এবং দিন শেষের মার্কেটের কি চিত্র ছিল সেটা একটু দেখে নিব। কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কয়টি হারিয়েছে এবং লেনদেনের পরিমাণটাও একটু দেখে নিব যে আজকে সূচকের অবস্থান কেমন ছিল। যেটা আমরা বলছিলাম যে আজকে দিনের শুরুতে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন ছিল এবং সারাদিন জুড়ে একই ধারায় লেনদেন হয়েছে। 25 পয়েন্ট নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, দেখছেন 5,900 পয়েন্টে রয়েছে এই সূচকটি। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে দর হারানোর সংখ্যা রয়েছে 229টি, দর বেড়েছে 112টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছেন 54টি এবং টার্নওভার যদি বলি যে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1118 কোটি 24 লাখ টাকা। তো যে গতির মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একই ধারায় লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো NLI সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ পলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি একটু বাজার দিয়ে শুরু করি, গত সপ্তাহ জুড়ে বাজারের যে একটা গতি ছিল, এই সপ্তাহে আজকে সপ্তাহের শেষ কার্যদিবস, পুরো সপ্তাহটা কেমন ছিল? জি, পুরো সপ্তাহ আমি বলবো খুব ভালো ছিল। আপনি যদি 9 তারিখ থেকে দেখেন, প্রতিদিনই মার্কেট বেশ পজিটিভ গিয়েছে এবং সেটারই আমি মনে করি যে একটা রিফ্লেক্ট এসছে আজকে, কারণ মার্কেট তো ক্রমাগত পজিটিভ থাকতে পারে না, মাঝে মাঝে একটা নেগেটিভনেস আসবেই। সেটাই বাজারকে, আপনি যেটা বললেন যে বাজার কিছুটা সংশোধন হয়েছে আজকে। জি, আসলে এটাই বাজারেরও সৌন্দর্য, যে বাজার আসলে একটা ওঠা নামার মধ্যেই থাকবে। তো সামনের দিনগুলো যদি একটু জানতে চাই কেমন যেতে পারে। সামনের দিনগুলো আমরা সবসময় ভালো আশা করি এবং আপনি জানেন যে বেশ নতুন নতুন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো শুধুমাত্র বাজারকে বাড়ানোই না বা একই সঙ্গে বাজারে টার্ন ওভার বাড়ানো। ইতিমধ্যে সরকার এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বেশ কিছু নতুন নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন। আমরা আশা করি সেগুলো বাজারে আসলে বাজারকে আরো পজিটিভ হবে এবং বাজার এখন বিনিয়োগ বান্ধব, বিশেষ করে নন ক্যাটাগরি শেয়ার যেগুলো আছে সেগুলো আপাতত, যেগুলো জেড ক্যাটাগরি, সেগুলোর প্রতি যেহেতু নিরুৎসাহিত করা হচ্ছে, সুতরাং এটা বাজারে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে। আর যে রানিং সপ্তাহটা, যে সপ্তাহের এই যে সমাপ্তি হলো আজকেই, সেই সপ্তাহটা যদিও কিছুক্ষণ আগে জানতে চেয়েছিলাম যে কেমন ছিল, সেই সপ্তাহের কোন সেক্টরটা কেমন মুভমেন্ট ছিল সেটা একটু জানতে চাইবো। সেক্টরাল মুভমেন্ট তো এই মুহূর্তে মুখস্থ বলা সম্ভব না, কিন্তু ওভারঅল বাজার ভালো গেছে। এর মধ্যে ইন্স্যুরেন্স গুলো কিছু কিছু করে বাড়ছে। তবে এই সময়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু জুন শেষ হয়ে গেছে, জুন এন্ডের যে কোম্পানিগুলো আছে এগুলো, যেগুলোর ভালো প্রসপেক্ট আছে সামনে, বিনিয়োগকারীরা এগুলোর দিকে আস্তে আস্তে ঝুঁকছেন এবং যার ফলে এই জুন এন্ডের শেয়ারগুলোর প্রতি মানুষের একটা আগ্রহ জন্মাচ্ছে এবং এতে যেহেতু আগ্রহ জন্মাচ্ছে, সুতরাং এই শেয়ারগুলোর দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা গত সপ্তাহের পুরো কার্যদিবস, মানে 5 কার্যদিবসে আমরা দেখেছি যে টেক্সটাইল সেক্টরের একটা ভালো গতি ছিল। সেখান থেকে এই সপ্তাহেও কিন্তু 2 কার্যদিবস বা 3 কার্যদিবস এরকম এই সেক্টরটির একটা ভালো মুভমেন্ট ছিল সেখানে। সেই কথাটাই বললাম যে টেক্সটাইল সেক্টর কিন্তু আমাদের সবগুলোই জুন এন্ডে, এগুলো সবগুলোরই বার্ষিক অবস্থান শেষ হয়ে যায় জুনের পরে, যে অ্যাকাউন্টস হয় সেটার উপর বেস করেই ডিভিডেন্ড আসে। সুতরাং এইগুলো এখন আস্তে আস্তে বাড়বেই, কারণ যেগুলো থেকে মানুষ লাভের পরিমাণটা বেশি দেখবে, ডিভিডেন্ড বেশি পাওয়ার আশা থাকবে, ডিভিডেন্ড ইল্ড বেশি থাকবে, সেগুলোতে স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে এবং সেই প্রেক্ষাপটেই আপনি এই যেটা আপনি যেটা বললেন যে টেক্সটাইল গুলো ধীরে ধীরে মুভ করছে। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় দেখি যে আসলে বিনিয়োগকারীদের আসলে ছোট শেয়ারগুলোর ব্যাপারে একটা ইন্টারেস্ট দেখি এবং সেটা আরেকটা যেটা ঝুঁকিপূর্ণ বিষয়, সেটা জেড ক্যাটাগরি শেয়ারের দিকেও অনেকের একটা আগ্রহ দেখি। এটাকে কিভাবে দেখছেন আপনি? এটাকে আমি একটা সাইকোলজিক্যাল ম্যাটার মনে করি, কারণ অনেকেই মনে করে যে পুঁজিটা ছোট, সুতরাং আমরা অল্প কিছু লোক যদি এটাতে ঢুকি তাহলে হয়তো এটার দাম বেড়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি দাম বাড়েও সেই জন্য যে কোম্পানিগুলোর পেইড আপ ক্যাপিটাল ছোট, তাদের বাজারে দেখবেন ভালো কোম্পানি হলে এদের রেট অনেক বেশি থাকে, যেহেতু এদের বাজারে শেয়ারের পরিমাণ কম, যার জন্য এটা হয়। আর দ্বিতীয়ত আপনি যেটা জেড ক্যাটাগরির কথা বললেন, এইটা আসলে আমি মনে করি যে এই কারণেই বাজারকে অনেকে বলে যে এটা হচ্ছে
গ্যামলিং এর বাজার। কারণ জেড ক্যাটাগরি আমি জেনে শুনে বিষ করেছি পানের মতো অবস্থা। জেড এমন একটা শেয়ার যে আমি জানছি যে শেয়ারটা খারাপ, শেয়ারটা গত কয়েক বছর ডিভিডেন্ড দেয়নি বা বোনাস দেয়নি বা আপনি ধরেন এজিএমই করেনি। সুতরাং এরকম একটা শেয়ারে আমি ইনভেস্টমেন্ট শুধুমাত্র একজনের কথার উপরে বা কারো কথার উপরে ইনভেস্টমেন্ট করতে যাওয়াটা অত্যন্ত রিস্কি। কিন্তু আমাদের কিছু মানুষ আছেন বাজারে যারা রিস্ক পছন্দ করেন, এই রিস্ক পছন্দ করতে গিয়ে অনেকেই বেশি ধরনের সমস্যায় পড়ে যান, লোকসানে পড়ে যান। আমার মনে হয় এগুলো থেকে বিনিয়োগকারীদের বেরোয় আসা উচিত। আপনি অবশ্যই এই ধরনের শেয়ারে যাবেন না আমি তা বলছি না, কিন্তু অনেকেই তার পোর্টফোলিওর বিশাল একটা অংশ এই ধরনের বিনিয়োগ করেন, সেটা থেকে সাবধান থাকা উচিত। জি, আর আপনি যেটা বিনিয়োগকারীদের জন্য একটা মেসেজও দিলেন যে আসলে এই ধরনের এই কোম্পানি থেকে একটু সাবধান থাকা উচিত। সেক্ষেত্রে যখন রিস্ক হবে, মানে পরবর্তীতে কোনো হচ্ছে রিস্ক হলে সেটা হচ্ছে নিজের রিস্কেই হচ্ছে বিনিয়োগ করতে হবে, এমনটাই বোঝালেন হয়তো। একটু জানতে চাইবো যে বেশ কিছু উদ্যোগ কিন্তু এরই মধ্যেই বাজারের জন্য নেওয়া হয়েছে, এবং গতকালকেও হচ্ছে যেটা কমিশন সভা হয়েছে সেখানেও নতুন আইপিওর ব্যাপারে একটা স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়ে অনেকগুলো পদক্ষেপের কথা বলা হয়েছে। তো সেইটা নিয়ে হচ্ছে ভবিষ্যৎ বাজারটা কোন দিকে যেতে পারে? দেখেন, আইপিও হচ্ছে বাজারের প্রাণ। গত 2.5 বছর বাজারে কোনো আইপিও নেই। পুঁজিবাজারে শুধু পুরোনো কোম্পানিগুলোর মুভমেন্ট করলে পুঁজিবাজারের উলম্ফন হয় না, এটা আমি আগে অনেকবার বলেছি। সুতরাং আইপিও আসা খুব জরুরি দরকার। তো আমাদের আইপিও অ্যাক্টে কিছু কিছু বিষয় ছিল যেগুলো একটু জটিলতা ছিল। এখনকার কমিশন, যেটা চেয়ারম্যান মহোদয় বারবার বলছেন, তিনি ব্যবসাকে সহজ করে দিতে চান, বিশেষ করে শেয়ার ব্যবসাকে। এই সহজীকরণের যে প্রক্রিয়াগুলো, যেগুলো ওনার কাছে বা এই কমিশনের কাছে দৃষ্টি মনে হচ্ছে যে এগুলো প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলো ওনারা দূর করার চেষ্টা করছেন। আমরা জানি যে ইতিমধ্যেই একটা এসএমই কোম্পানি বাজারে আসার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। এইভাবে যদি নতুন আইপিও বাজারে আসে, সেটার অবশ্যই একটা ভালো ইম্প্যাক্ট বাজারে আসবে। সুতরাং আমরা চাইবো যে কমিশনের যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো বাজারে পজিটিভলি এফেক্ট করবে। আর ব্যাংকিং সেক্টরের, যেটাকে আমরা আসলে পুঁজিবাজারের প্রাণ বলে থাকি, ব্যাকবোন বলে থাকি, তো এই সেক্টরটার আসলে মুভমেন্টটা দেখতে পাচ্ছি না। এটার পেছনে কি কোনো কারণ বলে মনে হচ্ছে? এটার দুটা কারণ। প্রথম কারণ আমি যেটা একটু আগে বললাম, যে আপনার এখন জুন এন্ডের কোম্পানিগুলো নিয়ে বিনিয়োগকারীদের বেশি উৎসাহ, কারণ এখানে তারা ডিভিডেন্ড কি পাবে না পাবে, শুধু যে টেক্সটাইল তা না, টেক্সটাইলের সঙ্গে ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য সেক্টর গুলো আছে, এইখানে মানুষের একটা আগ্রহ আছে। আর আপনারা জানেন যে ব্যাংকগুলো বিশেষ করে ডিসেম্বর এন্ডে ইয়েগুলো ক্লোজ হয়ে যায়, এবং এদের সাধারণত মে জুনের ভিতরে, জুলাইয়ের ভিতরে সবারই ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট সহ অন্যান্য প্রক্রিয়াগুলো শেষ হয়ে যায়, যার জন্য ব্যাংকগুলোকে একটু এই সময়টা স্লো যায়। এটা হিস্টোরিক্যালি স্লো যায়, সুতরাং এটা করার কিছু নেই। তবে এর মধ্যে যে ব্যাংকগুলো একটা মুভমেন্ট হচ্ছে না আমি তা বলবো না, কারণ বাজারে সেটাও কিন্তু হাতে গোনা কয়েকটি ব্যাংক মাত্র। জি, হাতেগুলো কয়েকটি ব্যাংক, এবং হাতেগুলো কয়েকটি ব্যাংক যেগুলি ভালো, বাজারের ভালো পারফরমেন্স, তারাই কিন্তু ভালো মুভমেন্ট করছে। এবং সামনেও আমি মনে করি যে যাদের পারফরমেন্স ভালো হবে তাদের মুভমেন্টটা ভালো হবে। আরেকটা বিষয়, যে এই মুহূর্তে যদি বাজারের সেক্টর ওয়াইজ পিই রেশিও নিয়ে একটু কথা বলি, তো সেটার উপর ভিত্তি করে কোন সেক্টরটা আসলে বিনিয়োগযোগ্য মনে হচ্ছে আপনার? এটা তো পি রেশিও স্বাভাবিকভাবে এখনো সবচেয়ে কম ব্যাংকের। জি, সুতরাং ভালো ব্যাংকে আপনি যদি বিনিয়োগ করতে চান, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আগে বিনিয়োগকারীকে নির্ধারণ করতে হবে। আমরা সাধারণত পোর্টফোলিওকে 3টা ভাগে ভাগ করতে চাই, যে একটা হচ্ছে আপনার লং টার্ম বিনিয়োগ, একটা হচ্ছে শর্ট টার্ম বিনিয়োগ, আর একটা টাকা ফ্রি রাখা। জি। তো আপনি যে লং টার্ম ইনভেস্টমেন্টটা, সেখানে যদি বিনিয়োগ করতে চান, আমার অবশ্যই সাজেশন থাকবে যে আপনি, যে ক্ষেত্রে পিও ব্যাংকের পিই খুব কম, সুতরাং আপনি ব্যাংকের পিইতে যেতে পারেন এবং দেখে দেখে ব্যাংকের ভালো শেয়ারগুলোকে আপনি বিনিয়োগ করতে পারেন। এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শেষের দিকে চলে এসেছি। আমরাও প্রত্যাশা করছি বাজার আসলে ভালোর দিকে যাবে, এবং যেটা বলছিলেন যে ব্যাংকিং সেক্টরটা আসলে যেহেতু মৌলভিত্তিক কোম্পানি এগুলো, এবং এই বড় মূলধনী একটা কোম্পানি থাকে ব্যাংকিং সেক্টরটা, তো সেদিকে আসলে সবার একটু নজর থাকা উচিত, এবং লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে সেখানে আলাদা একটা নজর থাকা উচিত। আপনাকে ধন্যবাদ। ব্যাংক বলবো না, আমি বলবো যেসব সেক্টরে বা যেসব কোম্পানির পি কম আছে, যেহেতু পি ইন্ডিকেট করে যে আপনি এখান থেকে ভালো লভ্যাংশ, মানে ভালো প্রফিট গেইন করতে পারেন ভবিষ্যতের জন্য, সুতরাং সেই সব কোম্পানিতে অবশ্যই বিনিয়োগ করা যায়। জি, কিন্তু সেখানে কিন্তু আমরা অনেক সময় এরকম একটা বিষয় দেখি যে যে একেবারে লোয়েস্ট পিই সেখানে সেটা কিন্তু রিস্কিও, মানে এখানে আসলে বাড়বে নাকি বাড়বে না, সেখানে একটা কিন্তু রিস্কও থাকে। কোম্পানির ফান্ডামেন্টাল অবশ্যই দেখে নিতে হবে, ব্যবসা অবশ্যই দেখে নিতে হবে যে কি ব্যবসা করে।
যে ব্যবসা করে সেটা যদি বাংলাদেশের ক্ষেত্রে প্রফিটেবল না হয় তাহলে এরকম হতেই পারে। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে যেহেতু যে সেক্টরগুলোতে পিই কম সেখানে এবং ফান্ডামেন্টাল শেয়ার, মৌলভিত্তিক শেয়ার, ভালো একটা বড় মূলধনী শেয়ার, তো সেখানে বিনিয়োগ ভালো লং টার্মের জন্য, যেটা আপনি বলছিলেন। কিন্তু অনেক সময় কিন্তু আমরা এটাও দেখি যে সেখানে আসলে মুভমেন্ট একেবারেই থাকে না, ক্যাপিটাল গেইন থাকে না। ক্যাপিটাল গেইনটা হয় না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিভিডেন্ড ইল্ড বিবেচনা করতে হবে। যে সেই ক্ষেত্রে আসলে সাজেশনটা কেমন হতে পারে বিনিয়োগকারীদের জন্য? বিনিয়োগকারীদের জন্য সাজেশন ওটাই যে আপনাকে শুধু যে আমি পি দেখবো তা না। একটা মার্কেটে যখন আপনি একটা বিনিয়োগ করতে যাচ্ছেন, আমরা নিজেরাও যখন একটা ব্যবসা খুলি আমরা অনেক কিছু কিন্তু চিন্তা বিবেচনা করি। সুতরাং আপনি একটা নতুন ইনভেস্টমেন্টে যখন যাচ্ছেন, একটা বিনিয়োগে যাচ্ছেন, শুধু পি না, পির সঙ্গে কোম্পানির আপনার ম্যানেজমেন্ট দেখতে হবে, তার ব্যালেন্স শিট দেখতে হবে, গত ক বছরে সে কি ধরনের প্রফিট করেছে, লস করেছে সেটা দেখতে হবে, এবং সবকিছু বিবেচনা করে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু পি এর উপর বেস করে আমরা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তবে আমরা এটাকে একটা প্রধান অংশ মনে করি যে যেহেতু পি কম, সুতরাং এই ক্ষেত্রে বিনিয়োগের একটা সম্ভাবনা থাকে, আমরা সেটা বিবেচনা করতে পারি। আর কোম্পানি ম্যানেজমেন্ট সেখানে গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই কোম্পানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, আমি বললাম সেই কথাটা, ম্যানেজমেন্ট খুবই কেন গুরুত্বপূর্ণ, কেন আমি যদি পেছনের কারণটা জানতে চাই। দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনি দেখেছেন যে বেশ কিছু কোম্পানি আমরা এই পট পরিবর্তনের পরে ম্যানেজমেন্টের কারণেই কোম্পানিগুলো লসে চলে গেছে। হ্যাঁ, যে ম্যানেজমেন্ট তখনকার রাজনৈতিক সরকারের কারণে ছিল তারা হয়তো এখন নেই। এই যে ম্যানেজমেন্ট সরে যাওয়ার ফলে এই কোম্পানিগুলো লসে চলে গেছে। এখন আপনি যে চিন্তা করেন একটা ভালো ম্যানেজমেন্ট যদি ওটার ভিতরে যদি আবার আসে তাহলে হয়তো কোম্পানিগুলো ব্যাক করবে। হ্যাঁ, সুতরাং এই ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ম্যানেজমেন্ট দেখতে হবে এই কারণে যে যেই লোকটা ব্যবসা করতে আসছে আপনার এখানে, যে ইনি কোম্পানিটা পরিচালনা করছেন, তার মার্কেটে এই এই ব্যবসাটা সম্পর্কে জ্ঞান কিরকম, উনি কিরকম ব্যবসা পরিচালনা করেছেন আগেও। একটা নতুন লোককে বসিয়ে দিয়ে একটা কোম্পানির ম্যানেজমেন্ট কখনোই প্রফিটেবল আসতে পারে না। সুতরাং এইসব দিকগুলোকে অবশ্যই বিবেচনা করতে হবে আপনাকে। জি, ব্যবসার ক্ষেত্রে তার সুনাম আছে কিনা সেই বিষয়টাও দেখতে হবে। কিন্তু আরেকটা বিষয়, আপনার একটা কথার উপরে ওটাকে কোট করে আমি বলতে চাচ্ছি যে আমরা বরাবরই এই পুঁজিবাজার বিশ্লেষক যারা আছেন তারা সবসময় বরাবরই বলেন যে আসলে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে বিনিয়োগের জন্য, লং টার্ম বিনিয়োগের জন্য, কিন্তু আমরা এই ফান্ডামেন্টাল শেয়ারগুলোর কিন্তু যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও যে সেরকম মুভমেন্টই আমরা দেখি না, এবং ওভারঅল সব স্টেটমেন্ট যদি দেখি সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখি সেটাও খুব ভালো থাকে, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটা জায়গায় পড়ে আছে, সেটা ফ্রিজ হয়ে আছে, সেটার মুভমেন্ট দেখতে পাচ্ছি না, যেটা আপনিও বলছিলেন ক্যাপিটাল গেইন নেই। তো সেক্ষেত্রে আসলে বিনিয়োগকারীরা অল্টারনেটিভ হিসেবে অন্য ছোট শেয়ারগুলোর দিকে ঝুঁকে। এক্ষেত্রে কি আপনার কোনো সাজেশন আছে বা আপনার কোনো মন্তব্য আছে? এটা তো খুব স্বাভাবিক। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমার বিনিয়োগ তিনটা ভাগে থাকবে। একটা বিনিয়োগ হচ্ছে আমার লং টার্ম, আপনার যে শেয়ারটা আজকে বাড়ছে না, ভালো কোম্পানি, আপনি হয়তো এখনই ডিভিডেন্ড, আপনি যদি প্রতিদিনই চিন্তা করেন যে আমার কিছুটা ক্যাপিটাল গেইন হবে, সেটা তো সম্ভব না। ক্যাপিটাল গেইন খুব ধীরে ধীরে হবে। আপনার এই কোম্পানিটা যেটা আমরা ভালো কোম্পানি বলছি, তারা একসময় গিয়ে দেখেন আপনি যে কোম্পানিগুলোতে আছে এগুলো একসময় অনেক বড় একটা উল্লম্ফন দেয়, অনেক বড় করে বেড়ে যায়। তো সেই জন্য আপনাকে ভালো শেয়ারে বিনিয়োগ করে অপেক্ষা করতে হবে। আপনি যদি প্রতিদিনই চান যে আমার আজকেই 5% বাড়বে বা এক মাস পরে আমার 10% থাকবে এই কোম্পানিতে, সেটা একটু অস্বাভাবিক ব্যাপার। আমাদের এখানে যেহেতু আমরা দরকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারি না, যার জন্য আমাদের এই জিনিসগুলো হচ্ছে। আমাদের সামনে মার্কেট মেকারের যদি কার্যক্রম চালু হয়ে যায় তখন দেখবেন যে আপনারা যে স্বাভাবিক প্রতিদিনই 5% 10% লাভের যে চিন্তাটা করছেন এটা হয়তো আর থাকবে না, তখন মার্কেটকে আমরা আরো ভালোভাবে পাবো। সেক্ষেত্রে হচ্ছে তাহলে আমাদের অবশ্যই কি এটা দেখতে হবে যে একটা কোম্পানিতে ইনভেস্টমেন্টের আগে সেই কোম্পানির ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিস কেমন, ম্যানেজমেন্ট কেমন, সেই বিষয়গুলো সবার আগে দেখতে হবে। সবার আগে আমি একটা বিষয় বলছি না, আমি ওভারঅল সবকিছুকে দেখতে হবে আপনাকে। হ্যাঁ, সবকিছু দেখে তারপরে আপনি বিনিয়োগে যান। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা উদ্যোক্তা আমাদের বাজারের জন্য খুব বড় প্রয়োজন। ভালো উদ্যোক্তা যারা আসছেন তারাই কিন্তু মার্কেটকে পরিচালনা করতে পারবেন, না তাই কোম্পানিগুলোকে পরিচালনা করতে পারবেন। যে কেউ উদ্যোক্তার সিটে বসে গেলেই কিন্তু কোম্পানি চলে না। সুতরাং যার ব্যবসা সেরকম অভিজ্ঞতা আছে উনি ব্যবসা পরিচালনা করতে পারবেন, অন্য কেউ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বিবেচনা রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। জি, আজকে সময় দেওয়ার জন্য দর্শকদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।